আমাকে অনেক কয় খালি খারাপ খবর শোনাম দাদা ভিডিওত, আজকে একটা ভালো খবর শোনাবো। হ্যাঁ বলেন তো, আমাদের জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো খবর কি হইতে পারে? সবচেয়ে ভালো খবর যদি ইন্ডিয়ার মাতব্বরি করার হ্যাডম কমে। তাহলে প্রশ্ন, ইন্ডিয়ার দাদাগিরি করার হ্যাডম কি কমিছে? হ্যাঁ কমিছে, ব্যাপকভাবে কমিছে। আর আপনাদের চোখেও সেটা ধরা পড়বে, আমি এক এক করে ধরে দিব। কয়েক মাসের মধ্যে বুঝতে পারবেন এই জিনিসটা। ব্যান্ড পার্টি বাজান সাহেব, ব্যান্ড পার্টি বাজান, একটা আনন্দের সময়। আসেন একে একে দেখে দিই। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিল্লিতে নায়ার গেছিল কয়েকদিন আগে ভোরে নিয়ে, জানেন তো কেন গেছিলেন জানেন? কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটা বৈঠক চলতেছে। বাইরে থেকে দেখলে মনে হয় ভারত আমেরিকার সম্পর্ক ফুরফুরা একেবারে চরম রোমান্টিক, কিন্তু ভিতরের গল্প সম্পূর্ণ উল্টা। পুরা ব্যাপারটা খুলে বললে আপনারাও টাস্কি খেয়ে যাবেন। আজকে আমরা বুঝবো কোয়াড কেন মরিছে, ইন্ডিয়া কিভাবে বিশ্বমঞ্চে পিছু হটিছে, এবং এই পিছু হটা আরো কত দূর যাবি সেটা আমরা বুঝে দেখবো। তার আগে বুঝে নি কোয়াড আসলে কি, হাতি না ঘোড়া, মাদা না মুন্ডু? আসেন বুঝে দেখি। আগেও এটা নিয়ে বলছি আমার মেলা এপিসোডে, তবু আবার যাইতে নিতে তো অসুবিধা নাই, অনেকে হয়তো দেখেন নাই। কোয়াড হইতেছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া, এই চারটা দেশের একটা জোট। উদ্দেশ্য একটাই, চায়নাকে ঠেকানো। কোয়াডের শুরু 2011 সালে, ওবামা তখন প্রেসিডেন্ট। ঘোষণা দিয়েছিলেন পিভট টু এশিয়া, মানে আমেরিকা এখন থেকে এশিয়ায় বেশি বেশি নজর দিবি। কেন? কারণ চায়না বড় হইতেছে, তাকে টেকাতে হবে। 2018 সালে ট্রাম্প আসলে আমেরিকা তাদের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের নাম বদলে রাখলো ইন্দো প্যাসিফিক কমান্ড। নামের মধ্যে ইন্দো, বুঝেছেন তো, মানে ভারত হবে চায়নার বিরুদ্ধে আমেরিকার প্রধান হাতিয়ার। বুঝছাও? বাইডেনের আমলে ওবামা ট্রাম্পের শুরু করা এই খেলা কোয়ার্টার ফাইনাল থেকে উঠলো সেমিফাইনালে। সে 1992 সাল থেকে একটা নৌমহারা হইতো আমেরিকার ইন্ডিয়ার, নাম ছিল মালাবার নৌমহারা। শুধু দুই দেশ। 2020 সালে সেটা চারটা দেশ, যে কোয়াডের চারটা দেশ, এটা যৌথ সামরিক মহড়ায় পরিণত হলো। মানে বুঝতে পারছেন তো, এটা একটা সামরিক জোট। 2021 সালে হোয়াইট হাউসে কোয়াড নেতারা প্রথম সরাসরি বৈঠকে বসলেন। ভারতকে দেওয়া হইল আমেরিকার গোয়েন্দা তথ্য, যুদ্ধ কৌশল, সমস্ত অ্যাক্সেস। মোদি তখন উড়েছে আর কি, ইন্ডিয়ার চোটপাট দেখেননি, কিন্তু সেই উড়াল বেশি দিন টিকলো না, সেই সুখের হানিমুন টিকলো না। আবার জিজ্ঞেস করেন না হানিমুনে কে, স্বামী আর স্ত্রীকে? যাই হোক, আকাশে উড়াল তো দিলে একদিন পড়তেও হয়, যাই দিন ভালো আসে দিন খারাপ, তাই না? এবার করুন সুর হবে রিটার সাহেব, সানায়ের সুর বাজান কিভাবে সুখের বাসর ভাঙতে শুরু করলো সেটা দেখে আসি। প্রথম ধাক্কাটা আসলো অগাস্ট 2025-এ। ট্রাম্প সবার উপরে ট্যারিফ বসাইল না, তো ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ বসাইল, শুল্ক। শুরুতে 25% ছিল, তারপর রাশিয়ার তেল কেনার অপরাধে আরো 25% যোগ করলো। বোঝার উপরে শাকের আটি, বুঝিছাও? হ্যাঁ, মোটে মার আলে না তপ্ত আর পান্তা। মোট 50%, দুনিয়ায় যে কোনো বড় বাণিজ্য সঙ্গীর উপরে সর্বোচ্চ, এমনকি চায়নার চেয়েও বেশি। 5 দফা বাণিজ্য আলোচনা হইলো 4 মাস ধরে। দিল্লি আর ওয়াশিংটনের কর্মকর্তারা দৌড়াদৌড়ি করলো, ছুটাছুটি করলো, কিন্তু দুইটা পয়েন্টে আটকে গেল, কৃষি বাজার আর রাশিয়ান তেল। ইন্ডিয়া কিছুতেই ছাড় দিতে রাজি হইল না। ট্রাম্প ধৈর্য হারাইলো, আলোচনা ভেঙে গেল। জুনে G7 এর পরে ট্রাম্প যে মোদিকে ওয়াশিংটনে ডিনারে ডাকিছিল, মোদি তো অভিমান করছে। বউ যেমন অভিমান করে বাপের বাড়ি যায়, মোদি অভিমান করে চলে গেল ওড়িশায় তীর্থযাত্রায়, ট্রাম্পের আমন্ত্রণে গেল না। অগাস্টে ট্রাম্প 4 বার ফোন করলো, মোদি একবারও ধরলো না ফোন। এটারে বলে সাইলেন্ট ট্রিটমেন্ট, বুঝিছাও? বউরা বা গার্লফ্রেন্ডরা রেগে গেলে বলে স্বামী বা বয়ফ্রেন্ডের ফোন ধরে না। হ্যাঁ, আমার ক্ষুদ্র ব্রাতদের শিখে দিলাম, বউ বা গার্লফ্রেন্ড রেগে গেলে ফোন টোন দেওয়া যাবে না, দিয়ে কোনো লাভ নাই, দিলে ক্ষতি আপনার। হ্যাঁ, বিন্দাসে ঘুরে হারাবেন, ওই নিজেই ফোন দিবে আবার কিছুক্ষণ পরে। যাই হোক, 5 দফা আলোচনা ভেঙে গেল। ফল কি হইলো? কোয়াড সম্মেলন বাতিল। 2025 সালে ইন্ডিয়া যে সম্মেলন হওয়ার কথা ছিল, হইল না। ট্রাম্প তার ভারত সফরও বাতিল করলো, বুঝছাও? এরপরে দ্বিতীয় ধাক্কা, ভারত নতি স্বীকার করলো, আলহামদুলিল্লাহ। শুল্ক নামলো 50 থেকে 18%-এ, কিন্তু এই কনসেশনের বিনিময়ে ভারতকে অনেক কিছু ছেড়ে দিতে হইলো। মনে আছে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দুনিয়া যখন রাশিয়ান তেলের নিষেধাজ্ঞা দিল, ভারত তখন হয়েছিল রাশিয়ার সস্তা তেলের সবচেয়ে বড় ক্রেতা। সাগর পথে আসা ডিসকাউন্টেড ক্রুড অয়েল ভারত গপ গপ করে কিনলো। ইন্ডিয়া তখন বুক ফুলাই করেছিল, এটা আমাদের সার্বভৌম অধিকার, 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা সবার আগে, আমরা কারো নির্দেশে তেল কেনা রাজা করি না, আমরা কিনবো রাশিয়ান তেল। রাশিয়া পিঠ চাপড়ে দিল, সাব্বাস বাঘের বাচ্চা। ক্রেমলিন বলল প্রত্যেকটা দেশের অধিকার আছে নিজের স্বার্থে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার। আর সেই ইন্ডিয়াকে এখন প্রথম আর সবচেয়ে বড় ছাড়টা দিতে হলো রাশিয়ান তেল। রাশিয়ান তেল আর কিনবি না।
নাকে খত দিতে হয়েছে। ট্রাম্পের নিজের ভাষায় মোদি রাজি হয়েছেন রাশিয়ান তেল কেনা বন্ধ করতে, আর আমেরিকা থেকে সম্ভব হইলে ভেনেজুয়েলা থেকে অনেক বেশি কিনতে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি একই কথা আবার কইলেন। ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে স্পষ্ট লেখা হইল দিল্লি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। তাহলে এটা কি হইলো? এটা ভূ রাজনৈতিক আত্মসমর্পণ হইল না? কারণ ভাবেন তো, যে ভারত একদিন কয় যে তেল কেনা আমাদের সার্বভৌম অধিকার, কারো চাপে আমরা মাথা নোয়াই না, সেই ইন্ডিয়া এখন মাথা নোয়াইতেছে, রাশিয়া থেকে সরে আমেরিকার দিকে যাইতেছে। আর এই একটা সার ভারতের পুরো স্ট্র্যাটেজিক অটোনমি তত্ত্বটাই ফাঁপা করে দিছে। কারণ স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে আপনি কার কাছ থেকে তেল কিনবেন সেটা ওয়াশিংটন ঠিক করে দিবে না। দ্বিতীয় সার কি? নিজের বাজার খুলে দেওয়া। চুক্তি অনুযায়ী ইন্ডিয়া আমেরিকান পণ্যের উপর শুল্ক আর অশুল্ক বাধা নামায় আনবে, ট্রাম্পের ভাষায় শূন্য নামায় আনবে। আর সেই বাজার খোলার সবচেয়ে স্পর্শকাতর জায়গাটা কোথায় জানেন? কৃষি। মনে রেখেন, ভারতের 40% বেশি মানুষ কৃষির উপরে নির্ভরশীল। এটা শুধু অর্থনীতি না, এটা ভোট ব্যাংক, এটা সামাজিক বিস্ফোরণ। কৃষি নিয়ে কি দুর্দান্ত ঘটনা ঘটে গেছিল না? মাইনসে তো তলোয়ার নিয়ে শিখ কৃষকেরা পাঞ্জাব থেকে চলে আসছিল না, মনে আছে না? এই কৃষিখাতে ছিল আলোচনার সবচেয়ে বড় বাধা। আর এইখানে ইন্ডিয়া রাজনৈতিকভাবে সবচেয়ে স্পর্শকাতর ছাড়টা দিয়ে দিছে। আমেরিকা এখন আশা করতেছে তাদের কৃষি পণ্য যেমন কাঠবাদাম, তুলা, সয়াবিন তেল এগুলা কিনবে ইন্ডিয়া বেশি বেশি করে। ইন্ডিয়া এখন এটা করার চেষ্টা করছে যে গম আর চালের মতো প্রধান খাদ্যশস্য এই চুক্তির বাইরে রাখা হয়েছে, তাতে কৃষকদের শান্ত করা যায়নি। নতুন করে কৃষক বিক্ষোভ শুরু হয়েছে কলে। 3 নাম্বার সার কি? কেনার প্রতিশ্রুতি দিচ্ছে। ট্রাম্প দাবি করলো ভারত $500 বিলিয়ন আমেরিকান পণ্য কিনবে আগামী 5 বছর ধরে। মানে এনার্জি, কয়লা, প্রযুক্তি, কৃষি পণ্য সব মিলায়। ট্রাম্পের কথায় বাই আমেরিকান করবে ইন্ডিয়া অনেক বেশি মাত্রায়। আর এর সাথে যুক্ত হলে আরেকটা শর্ত, সরকারি আর বড় শিল্পে ইন্ডিয়া আরো বেশি বাই আমেরিকান করবে। মানে 5 বছরে $500 বিলিয়ন, মানে বছরে গড়ে $100 বিলিয়ন। আর ইন্ডিয়ার পুরা বার্ষিক বাজেট কত জানেন? প্রায় $600 বিলিয়ন। অর্থাৎ আমেরিকা থেকে বছরে কেনার এই প্রতিশ্রুতি গোটা বছরের জাতীয় বাজেটের 6/1 এটা কি বাস্তবে সম্ভব? হ্যাঁ, সম্ভবই না। মানে কার দিক দিয়ে কে মারতেছে ধুলায় অন্ধকার। এরপরে সবচেয়ে বড় ধাক্কাটা আসলো, সেটা কি? মে 2026 ট্রাম্প গেলেন বেজিং এ শি জিনপিং এর সাথে 3 দিনের সফর। ফিরে আসলেন একটা নতুন ফর্মুলা নিয়ে। চাইনিজের নাম দিল কনস্ট্রাকটিভ স্ট্র্যাটেজিক স্টেবিলিটি, বাংলায় বললে গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতা। বাপরে মাইচ্ছে রে, কি কঠিন নাম। মানে কি? মানে হইতেছে আমেরিকার চায়না সিদ্ধান্ত নিল সরাসরি তারা যুদ্ধ করবে না, প্রতিযোগিতা চালাবে একটা সীমার মধ্যে। দুনিয়ার বড় সমস্যা দুইজন মিলে সামলাবে। এই ফর্মুলা আগামী 3 বছরের জন্য দুই দেশের সম্পর্কের কাঠামো ঠিক করে দেবে। কিন্তু এর ভিতরে একটা ভয়ঙ্কর সংবাদ আছে ইন্ডিয়ার জন্য। সেটা কি? হ্যাঁ, কারণ ইন্ডিয়া এতদিন ছিল চায়না ঠেকানোর প্রধান দালাল, তাই না? এখন আমেরিকা চায়নার সঙ্গে সরাসরি ডিল করছে, ইন্ডিয়া মাঝখান থেকে বাদ। ইন্ডিয়া কূটনীতিকদের ভাষায় এইটার নাম হয়েছে G2, মানে গ্রুপ 2, 2 মোড়লের ব্যবস্থা। ধারণাটা সহজ, কিন্তু ইন্ডিয়ার জন্য ভীতিকর। পৃথিবীর 2 বৃহত্তম শক্তি আমেরিকা আর চীন নিজেদের মধ্যে একটা সমঝোতায় পৌঁছায় বিশ্বটাকে ভাগাভাগি করে চালাবে, বাকিরা দর্শক। দুধবাত। আর আরেকটা নাম আছে কন্ডোমিনিয়াম, মানে যৌথ কর্তৃত্ব, দুইজনে মিলে একটা সম্পত্তির মালিকানা। কেন এটা ভারতের কাছে দুঃস্বপ্ন? কারণ তো খুব সিম্পল, কারণ এই G2 ইন্ডিয়াকে সরাই দেবে আমেরিকার কাছ থেকে। আমেরিকার কাছে তার ইন্ডিয়ার কোনো গুরুত্ব নাই, তার কৌশলগত গুরুত্বই নাই, জিরো। তার কূটনৈতিক জায়গায় সংকুচিত করবে। এই চেষ্টা কিন্তু আগেও হয়েছে। কখন হয়েছে? ক্লিন্টন ওবামার আমলেও আমেরিকা চীনের সাথে সমঝোতার একটা চেষ্টা করছিল, কিন্তু সেটা ঠিকমতো কাজ করে নাই। এইবার ট্রাম্প নিজের মুখে 2025 সালের অক্টোবরের শেষে এশিয়া সফরের সময় শি জিনপিং এর সাথে বুসানে একটা মিটিং করছিল। ওই সম্মেলনে নিজেই এটাকে G2 বৈঠক বলে বর্ণনা করছিল, যে বৈঠকে নাকি এশিয়ার চিরস্থায়ী শান্তি আনবে। শি কম উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু একই সুরে বললেন যে চীনের উত্থান ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন স্বপ্নের সাথে হাত ধরাধরি করে আগাবে। এই একটা শব্দ G2 এশিয়ার সব রাজনীতিতে আতঙ্ক ছড়াইল। এই এক G2, এই শব্দ, সামান্য শব্দ ইন্ডিয়ার জন্য একটা আতঙ্কের নাম, দিল্লির জন্য একটা আতঙ্কের নাম। কেন? 3টা জায়গায় আতঙ্কটা কাজ করেছে। কি কি? আসেন দেখি। প্রথম বিষয় তো চীন বেপরোয়া হয়ে উঠবে, তাই না? ইউএস চায়না মেলবন্ধন, এটা বেজিংকে ভারতের বিরুদ্ধে আর গোটা অঞ্চল আরো আগ্রাসী করে তুলতে পারে। তো আর কাউকে তো ক্লিয়ার করার দরকার নাই। ওয়াশিংটন তো বেজিংকে সামলাইতে এতদিন, এখন যদি সামলানো বন্ধ করে তাহলে সীমান্তে ভারত মহাসাগরে চীনের চাপ বাড়বে। 2 নাম্বার কি হবে? আমেরিকার কাছে ভারতের দরকার ফুরাবে। আমেরিকা চীন কাছাকাছি আসলে ভারতের ইউটিলিটি, উপযোগিতা আমেরিকার কাছে কমে যাবে, স্বাভাবিক। আর দিল্লির সঙ্গে সহযোগিতা করার, মতভেদ সামলানোর আমেরিকান যে ইনসেন্টিভ, প্রণোদনা, এটাও কমে যাবে। এতদিন ভারতের পুরো কৌশলটায় দাঁড়াইছিল এই ভিত্তির উপরে, চীনকে ঠেকাইতে আমেরিকার ভারতকে দরকার। এটাই তো, সেই দরকারটাই যদি চলে যায় তাহলে আর কি হইল? সবই তো শেষ। 3 নাম্বার,
এই যে পুরা ইন্দো প্যাসিফিক যে স্ট্রাকচারটা তৈরি করছিল, এই কাঠামোটা ভেঙে পড়বে।